গুড মর্নিং সবাইকে। আগের দিন আমরা ইন্ডিয়ান পলিটির ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বা নির্দেশমূলক নীতিসমূহ এই চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম। আজকে আমরা তার পার্ট 2টা করব। আগের দিন আর্টিকেল 36 টু আর্টিকেল 40 আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা আর্টিকেল 41-এর পর থেকে শুরু করব। প্রথম যে আর্টিকেল 40 অব্দি পড়েছি, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত। ভিলেজ পঞ্চায়েতের গঠন করার কথা বলা হয়েছিল 40-তে। 41-এ কি বলা হয়েছে? It directs to provide the right to work, to education and to public assistance subject to its economic capacity. আর্টিকেল 41-এ তিনটে স্পষ্ট বাক্যে বলা হয়েছে তিনটে কথা। কি কি? একটা হচ্ছে রাইট টু ওয়ার্ক, কাজের অধিকার প্রত্যেকটা ইন্ডিয়ান সিটিজেনের আছে, এটা ডিপিএসপি তে বলা হয়েছে। আমরা জানি যে ডিপিএসপি কিন্তু জাস্টিসিয়েবল না, মানে ডিপিএসপি যদি লঙ্ঘন করা হয় তাহলে কোর্টে যাওয়া হবে এরকম কোনো মানে নেই, কোর্টে নাও যাওয়া হতে পারে। সেক্ষেত্রে কাজ দিল বা না দিল, রাষ্ট্রের তরফ থেকে একটা ডিউটি থাকে যে নাগরিকদেরকে কাজ দেওয়া, কিন্তু কাজ আদৌ দিল কি দিল না তার জন্য তো জেলে যাবে না। সুতরাং রাইট টু ওয়ার্ক কিন্তু ফান্ডামেন্টাল রাইট নয়, ডাইরেক্টিভ প্রিন্সিপালস। এবং আমরা জানি ডাইরেক্টিভ প্রিন্সিপালস এর মূল উদ্দেশ্য কি? যখন সরকার কোনো প্রকল্প তৈরি করবে, প্রকল্প নির্মাণ করবে, তখন ডাইরেক্টিভ প্রিন্সিপালস কে তারা একটা আইডিয়াল হিসেবে নেবে। হ্যাঁ, তারা এটাকেই আইডিয়াল হিসেবে, যে ডাইরেক্টিভ প্রিন্সিপালস কি লেখা আছে সেটাই তাদের প্রকল্পে কিন্তু বাস্তবায়িত করতে হবে। এবং এই যে রাইট টু ওয়ার্ক কথাটা ডিপিএসপি তে দেওয়া, এটা কোন প্রকল্পে বাস্তবায়িত করা হয়েছে? এমজি এনআরই জিএ, মানে যেটাকে আমরা চলিত ভাষায় বলি 100 দিনের কাজ। ঠিক আছে, 100 দিনের কাজ যেটা এমজিএনআরজিএ, সেইটা কিন্তু যখন এই প্রকল্পটা গঠন করা হয়েছিল ইউপিএ 2 সরকারের আমলে, তখন কিন্তু এই রাইট টু ওয়ার্ক ডিপিএসপিটাকে মাথায় রেখে এই এমজিএনআরজিএ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট তৈরি করা হয়েছিল। ঠিক আছে, তো রাইট টু ওয়ার্ক এর বিষয়ে কোথায় বলা হয়েছে? ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতে বলা হয়েছে, যেটা দেখে সরকার তার প্রকল্প নির্মাণ করবে। নেক্সট যে পয়েন্টটা বলা হয়েছে আর্টিকেল 41-এ, সেটা হচ্ছে রাইট টু এডুকেশন। রাইট টু এডুকেশন আমরা জানি ফার্স্টে ডিপিএসপি তে দেওয়া হয়েছিল আর্টিকেল 41-এ, পরবর্তীকালে সেটা ফান্ডামেন্টাল রাইটে রূপান্তরিত হয়েছে 86th অ্যামেন্ডমেন্টের পর। হ্যাঁ, এবং আর্টিকেল 21 এ হিসেবে ওটাকে আরো বেশি, মানে যাতে আরো সলিড ভাবে সেটাকে বাস্তবায়ন করা যায়, সেই জন্য ওটাকে একটা ফান্ডামেন্টাল রাইটের রূপ দেওয়া হয়েছে। কারণ আমরা জানি ডিপিএসপি তে যে কথাগুলো লেখা থাকে সেগুলো বাস্তবায়ন করলেও হয়, না করলেও হয়, তার জন্য কোনো বাধ্যবাধকতা থাকে না। কিন্তু ফান্ডামেন্টাল রাইটের বাধ্যবাধকতা থাকে, যে ফান্ডামেন্টাল রাইট সেকশনে যা যা কথা লেখা আছে সেগুলো সরকার বাস্তবায়িত করতে বাধ্য। এবং সেই ক্ষেত্রেই উম এই ক্ষেত্রেই কিন্তু আমাদের রাইট টু এডুকেশনটা ডিপিএসপি থেকে নিয়ে ফান্ডামেন্টাল রাইটে কিন্তু ইনক্লুড করা হয়েছে আন্ডার আর্টিকেল 21-এ। মানে আগে রাইট টু এডুকেশন ছিল অনলি আন্ডার আর্টিকেল 41, সেখান থেকে 41 থেকে নিয়ে আর্টিকেল 21-এ ফর্ম হয়েছে একটা নতুন ফান্ডামেন্টাল রাইট তৈরি হয়েছে, যেটা কিনা অনেক বেশি ভাবে বাস্তবায়ন করা যাবে। ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক তাদের বাচ্চাদেরকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন প্রোভাইড করবে। প্রত্যেকটা বাচ্চা স্কুলে যাবে 14 বছর অবধি। এই জিনিসটা যাতে একদম প্রত্যন্ত গ্রামেও কিন্তু যাতে চালু হয়ে যায়, সেই জন্য আর্টিকেল 21-এর আন্ডারে, রাইট টু এডুকেশনের আন্ডারে কিন্তু এটাকে ইনক্লুড করা হয়েছে। আগে সেটা কোথায় ছিল? আগে শুধুমাত্র ডিপিএসপি হিসেবে ছিল রাইট টু এডুকেশন। হ্যাঁ, সেটা এখন আর্টিকেল 21-এ ফান্ডামেন্টাল রাইটে ইনক্লুড করা হয়েছে। এছাড়া রাইট টু ওয়ার্ক আছে, যেটা বললাম। এবং আরেকটা তিনটে পয়েন্ট বলেছি, আরেকটা হচ্ছে অ্যান্ড টু পাবলিক অ্যাসিস্ট্যান্স সাবজেক্টেড টু ইটস ইকোনমিক ক্যাপাসিটি। মানে কি? পাবলিককে, জনগণকে, সরকার জনগণের জন্য কিন্তু সরকার, সরকারের জন্য জনগণ নয়। এই জিনিসটা কে মনে করিয়ে দেয় বারবার? ভারতীয় সংবিধানের কোন সেকশন? ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। তারা মনে করিয়ে দেয় যে জনগণ কিন্তু সরকারের হয়ে কাজ করবে না, সরকার জনগণের হয়ে কাজ করবে। এবং পাবলিককে অ্যাসিস্ট্যান্স দেওয়ার কাজ রাষ্ট্রের 1 নম্বর কাজ। ঠিক আছে, পাবলিক যখনই অ্যাসিস্ট্যান্স চাইবে তখন তাকে কিন্তু অ্যাসিস্ট করতে হবে। এবং পাবলিক অ্যাসিস্ট্যান্স সম্ভব হয়নি কেন? রাষ্ট্রের লিমিটেড ইকোনমিক ক্যাপাসিটির জন্য। ডিপিএসপি কে বাস্তবায়িত করা হয়নি কেন? তার তো অনেকগুলো কারণ বলা হয়েছে। ডিপিএসপি কে বাস্তবায়িত করা হয়নি শুধুমাত্র লেখা আছে, তার কারণ হচ্ছে
ভারতবর্ষের অর্থনৈতিক কাঠামো। ভারতবর্ষের অর্থনৈতিক কাঠামো এতই দুর্বল যে ডিপিএসপি কে বাস্তবায়িত করা যায়নি। হ্যাঁ, কারণ অনেক টাকা খরচা হয়ে যাবে। সেই জন্য আর্টিকেল 41-এ এই লাইনটা ইনক্লুড করা হয়েছে যে পাবলিককে অ্যাসিস্ট তখনই করা যাবে যখন তার ইকোনমিক ক্যাপাসিটি বুঝে, মানে ইকোনমিক ক্যাপাসিটি যতটা থাকবে সেই বুঝে পাবলিককে অ্যাসিস্ট করতে হবে। তিনটে পার্ট তাহলে, একটা হচ্ছে রাইট টু ওয়ার্ক, একটা হচ্ছে রাইট টু এডুকেশন, আরেকটা হচ্ছে পাবলিক অ্যাসিস্ট্যান্স সাবজেক্টেড টু ইকোনমিক ক্যাপাসিটি। এটা হচ্ছে 3 নম্বর। এই তিনটে কথা আর্টিকেল 41 ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির আন্ডারে ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, তারপর আমরা আসছি আর্টিকেল 42-তে। আর্টিকেল 42 কি বলছে? স্টেট টু মেক প্রভিশনস ফর সিকিউরিং জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশনস অফ ওয়ার্ক অ্যান্ড মেটার্নিটি লিভ। এখানে দুটো কথা বলা হয়েছে। কি কি? একটা হচ্ছে হিউম্যান কন্ডিশনস অফ ওয়ার্ক, আরেকটা কি? মেটার্নিটি লিভ। মেটার্নিটি লিভটা সেকেন্ড ক্লজে, হিউম্যান কন্ডিশনস অফ ওয়ার্কটা ফার্স্ট ক্লজে। এটা কে প্রোভাইড করবে? রাষ্ট্রের এটা দায়িত্বের মধ্যে পড়ে। আমরা জানি ডাইরেক্টিভ প্রিন্সিপাল সবসময় রাষ্ট্রকেই এক্সারসাইজ করে, রাষ্ট্রের কি করা উচিত কি করা উচিত না। রাষ্ট্রকে আর্টিকেল 42-তে বলা হয়েছে যে তার দুটো কাজ, একটা হচ্ছে ম্যাটারনিটি লিভ প্রোভাইড করা, মানে কি ফিমেল এমপ্লয়িজদের জন্য, রাষ্ট্রের ফিমেল এমপ্লয়িজদের হেলথ কন্ডিশনস মাথায় রেখে ম্যাটারনিটি লিভ প্রোভাইড করা 1 নম্বর ডিউটি। আর 2 নম্বর ডিউটি হচ্ছে এটা বোথ ফর মেল অ্যান্ড ফিমেল, মেল প্লাস ফিমেলদের জন্য হিউম্যান কন্ডিশনস অফ ওয়ার্ক প্রোভাইড করা। মানে কি, কাজ তো সবারই করার কথা, কিন্তু কাজের জন্য একটা সুস্থ পরিবেশ গঠন করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। মানুষ এমন কাজ করবে যেখানে একটা সুস্থ পরিবেশ থাকবে। এই সুস্থ পরিবেশটা এনশিওর করবে কে? রাষ্ট্র। ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি আর্টিকেল নাম্বার 42-তে বলছে রাষ্ট্রের দায়িত্ব এমন একটা পরিবেশ গঠন করা যাতে ঠিক করে কাজ করা যায়। এই আর্টিকেল 42-টাকে একদম সহজ ভাষায় বললে যেটা হয় সেটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব এমন একটা পরিবেশ গঠন করা। ঠিক আছে, এমন একটা পরিবেশ গঠন করা যেটা কিনা সুস্থ। ঠিক আছে, সুস্থ একটা পরিবেশ গঠন করা আর্টিকেল 42 বলছে যে রাষ্ট্রের দায়িত্ব, যাতে সব ওয়ার্কাররা ঠিক করে কাজ করতে পারে, ওয়ার্কার ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট তৈরি করা। হিউম্যান কন্ডিশনস অফ ওয়ার্ক অ্যান্ড ম্যাটারনিটি লিভ, মহিলাদের জন্য ম্যাটারনিটি লিভ প্রোভাইড করা। এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতেই দেয় যে ম্যাটারনিটি লিভ কততম আর্টিকেলে আছে। আর্টিকেল 42, এটা মাথায় রাখতে হবে। এবং আরেকটাও ইম্পর্টেন্ট, এই যে রাইট টু ওয়ার্ক, রাইট টু এডুকেশন, এইগুলো জিজ্ঞেস করে কততম আর্টিকেলে, ডিপিএসপি তে দেওয়া আর্টিকেল 41। তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে ইট হ্যাজ এনাক্টেড লজ সাচ অ্যাজ, আচ্ছা যেটা বলছিলাম যে এই আর্টিকেল 42 এর উপর ভিত্তি করে কি কি রিয়েল লাইফ লস তৈরি হয়েছে সেগুলো এখন দেখে নেবো। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট, মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, ম্যাটারনিটি রিলিফ অ্যাক্ট এক্সেট্রা টু ইমপ্লিমেন্ট দিস আর্টিকেল। এই আর্টিকেলটাকে ইমপ্লিমেন্ট করার জন্য বাস্তবে কি কি আইন করা হয়েছে। আমাদের নিয়মিত তাই যে ডিপিএসপি দেখে বাস্তবে আইন প্রণয়ন করা হবে, ডিপিএসপি দিকে তাকিয়ে কি কি আইন প্রণয়ন করা হয়েছে তার লিস্ট হচ্ছে 1 নম্বর ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট, 2 নম্বর মিনিমাম ওয়েজেস অ্যাক্ট এবং 3 নম্বর ম্যাটারনিটি লিভ অ্যাক্ট। এই তিনটে অ্যাক্ট কিন্তু আর্টিকেল 42 কে উদ্দেশ্য করেই করা হয়েছে। তারপর আসছি আর্টিকেল 43-তে। আর্টিকেল 43 কি বলছে? ডাইরেক্টস দ্য স্টেট to make efforts to secure living wages and organize cottage industries in rural areas. এখানে দুটো কথা বলছে, একটা হচ্ছে সিকিউর লিভিং ওয়েজ আর 2 নম্বর হচ্ছে অর্গানাইজ কটেজ ইন্ডাস্ট্রি। লিভিং ওয়েজ মানে কি? লিভিং ওয়েজ কথাটার মানে কি? লিভিং ওয়েজ কথাটার মানে হচ্ছে যখন কাজ তখন টাকা। মানে এখানে বাকি রাখা হয় যারা গরিব মানুষ, যারা লেবার বা এই হিসেবে, মানে যারা ডেইলি ওয়েজ লেবারের হিসেবে কাজ করেন, তাদেরকে অনেক সময় দেখা যায় যে এখন কাজ করো পরে টাকা দেবো। এটা কিন্তু ভারতীয় সংবিধান অনুযায়ী অপরাধ। বলা হয়েছে যে লিভিং ওয়েজ যখন কাজ করা হবে তখন টাকা দেওয়া হবে। এই জিনিসটা সিকিউর করছে আর্টিকেল 43, এটা একটা। এবং আরেকটা হচ্ছে যে গ্রামের দিকে সব কটেজ ইন্ডাস্ট্রি তৈরি করা যেতে পারে। এটা একটা কিন্তু খুব ট্রিকি একটা কোয়েশ্চেন। আমরা জানি
ভিলেজ পঞ্চায়েত কততম আর্টিকেল? ভিলেজ পঞ্চায়েত আর্টিকেল 40। ভিলেজ পঞ্চায়েত হচ্ছে আর্টিকেল 40। কিন্তু যদি অনেক সময় জিজ্ঞেস করে কটেজ ইন্ডাস্ট্রি কততম আর্টিকেল, অপশনে থাকবে কিন্তু 40। অনেকে কিন্তু 40 আনসার করে আসতে পারে, কিন্তু সেটা হবে না, সেটা ভুল হবে। কটেজ ইন্ডাস্ট্রি হচ্ছে, এই দুটো জিনিস গুলিয়ে ফেললে হবে না, কটেজ ইন্ডাস্ট্রি হচ্ছে আর্টিকেল 42। কটেজ ইন্ডাস্ট্রি আর্টিকেল 42, ভিলেজ পঞ্চায়েত আর্টিকেল 40। এই পার্থক্য, অনেক সময় কটেজ ইন্ডাস্ট্রির সাথে ভিলেজ পঞ্চায়েত লোকে গুলিয়ে ফেলে, এই দিকটা খেয়াল রাখতে হবে। টু অর্গানাইজ কটেজ ইন্ডাস্ট্রিজ ইন রুরাল এরিয়া, যেটা কততম, সরি আমি 42 বলছিলাম, এটা 43 হবে। 43 তে আছে হচ্ছে কটেজ ইন্ডাস্ট্রিজ ইন রুরাল এরিয়াস, আর্টিকেল 43 তে। কিন্তু আর্টিকেল 40 তে আছে হচ্ছে ভিলেজ পঞ্চায়েত, যেটা আমরা আগের ক্লাসে পড়লাম। ঠিক আছে, তাহলে এই তিনটে আর্টিকেল এই স্লাইডের, আর্টিকেল 41, আর্টিকেল 42, আর্টিকেল 43। কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। পূর্ত ভবন, কল্যাণী, আসানসোল, মালদা, বাঁকুড়া, শিলিগুড়ি। কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। ওকে, আমি তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি, আপনারা এটাকে কপি বা স্ক্রিনশট করে নিতে পারেন। নেক্সট হচ্ছে আর্টিকেল 44। এটা খুব কন্ট্রোভার্সিয়াল এবং ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। কেন? ইউনিফর্ম সিভিল কোড ফর দ্য সিটিজেন্স। আর্টিকেল 44, আমরা আবারও বলছি, আবারও মনে করিয়ে দিই, ডিপিএসপি ইজ নট জাস্টিসিয়েবল। ডিপিএসপি কে কোর্টে তোলা যায় না। ডিপিএসপি যদি লঙ্ঘন করা হয় তাহলে কোর্টে মুভ করা যায় না। সেই জন্য আমাদের এমন অনেক কিছুই ডিপিএসপি তে দেখতে পাবো যেটা কিনা একটু অবাস্তব মনে হতে পারে, এবং সেই জন্যই প্রথম আর্টিকেল, আর্টিকেল 44, তার জন্য এটা এত কন্ট্রোভার্সি লাইটে আছে, হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড মানে সিভিল কোড বলতে কিসের মধ্যে আছে? সিভিল কোড কথাটাকে আমরা ফার্স্টে একটু আলোচনা করি। সিভিল কোড মানে হচ্ছে যেখানে ম্যারেজ, ডিভোর্স, এক্সেট্রা, এই লস গুলোকে সিভিল কোড বলে, তাই তো? সিভিল লস, ম্যারেজ, ডিভোর্স, এগুলো সিভিল লস এর মধ্যে পড়ে। এবং ইউনিফর্ম সিভিল কোড মানে হচ্ছে সব ম্যারেজ এবং ডিভোর্স লজ ইন্ডিয়াতে সমান হবে, সব সম্প্রদায়ের ম্যারেজ এবং ডিভোর্স লজ ইন্ডিয়াতে সমান হবে, এটা বলছে আর্টিকেল 44। মানে কি, বিভিন্ন রিলিজিয়ন, হিন্দু রিলিজিয়ন, ইসলাম, ক্রিশ্চিয়ানিটি, বুদ্ধিস্ট, জেন্স, সবারই রিলিজিয়ন ওয়াইজ ম্যারেজ এবং ডিভোর্স কোড ইকুয়াল করার কথা ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছে। কিন্তু আমরা বাস্তবে কি দেখতে পাই, এই জিনিসগুলো যেহেতু সিভিল কোড এবং যেহেতু এগুলো হাইলি ব্যাকড বাই রিলিজিয়াস সেন্টিমেন্ট, আমরা জানি বিয়ে, ডিভোর্স এগুলো কি ট্র্যাডিশনালি ঘটে, ঠিক আছে, যেটা অরিজিনালি রয়েছে, যার ধর্মে যেটা রয়েছে, মানে কি বলবো, এটা একটা ধার্মিক অনুষ্ঠান, ঠিক আছে। বিয়ে এবং ডিভোর্স হচ্ছে একটা ধার্মিক অনুষ্ঠান। সেখানে ভারতীয় সংবিধান বলছে যে ইউনিফর্ম সিভিল কোড রাখতে হবে। তারা বলছে যে এই ধর্মের ঊর্ধ্বে গিয়ে কিছু নিয়ম সারা দেশে ইকুয়াল থাকবে। এবার এটাই হচ্ছে কন্ট্রোভার্সির পয়েন্ট, ওই জন্য আর্টিকেল 44 হচ্ছে কন্ট্রোভার্সিয়াল। তারা বলছে যে ভারতীয় সংবিধানের কথা শুনবো না, আমি নিজের ধর্মের কথা শুনবো। সেই জন্য এটা একটা কন্ট্রোভার্সির জায়গায় এনে দাঁড়ায়। সেই জন্য হিন্দু, ইসলাম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন সব ম্যারেজ লস কিন্তু এখনো ইনইকুয়ালি, আমাদের দেশে কিন্তু আলাদা আলাদা ম্যারেজ লস, আলাদা আলাদা সিভিল লস রয়েছে। ইউনিফর্ম সিভিল কোডকে কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়নি। আমরা জানি ডিপিএসপি নন জাস্টিসিয়েবল, ইমপ্লিমেন্ট না করলে কিছু হবে না, সেজন্য কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়নি। হ্যাঁ, আমাদের এখনো কিন্তু ইনইকুয়াল বা নন ইউনিফর্ম সিভিল কোডই কিন্তু মেনটেন করা হয়। ইউনিফর্ম সিভিল কোড ইজ নট ইমপ্লিমেন্টেড। এবং এই ইউনিফর্ম সিভিল কোডের এগেনস্টে খুব ভালো একটা এক্সাম্পল হচ্ছে, অনেকে জানো, হয়তো অনেকে জানেন, শাহবানো কেস, ঠিক আছে। শাহবানো কেস সুপ্রিম, মানে ইউনিয়ন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, ঠিক আছে। এই শাহবানো কেসে কিন্তু এই ইউনিফর্ম সিভিল কোড নিয়ে খুব একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট সুপ্রিম কোর্ট দেন, ঠিক আছে। এবং সেখানে কিন্তু আমাদের ইন্ডিয়ার সিভিল লস কিন্তু অনেকটা আমল পরিবর্তন হয় আফটার শাহবানো কেস। মানে ল্যান্ডমার্ক কেসেস এর একটা ক্লাস আমরা পরে করব, অনেক পরীক্ষায় ল্যান্ডমার্ক কেসেস নিয়ে কোয়েশ্চেন আসে।
তো তখন শাহবানো কেস নিয়ে ডিটেলস আলোচনা করবো। আজকে জাস্ট নামটা বলে রাখলাম, একবার শুনে রাখা ভালো যে ইউনিফর্ম সিভিল কোডের দিশা ঘুরিয়ে দিয়েছে ভারতবর্ষে একটাই কেস, এবং উইচ ইজ আ ল্যান্ডমার্ক কেস, তার নাম হচ্ছে শাহবানো কেস। ওকে, ইউনিফর্ম সিভিল কোড ব্যাপারটা কি আশা করি বোঝাতে পারলাম। ওকে, তারপরে কি বলছে, স্টেট টু টেক স্টেপস টু এস্টাবলিশ আ ইউনিফর্ম সিভিল কোড ফর অল দ্য সিটিজেন্স ইরেসপেক্টিভ অফ দেয়ার কাস্ট, ক্রিড অর রিলিজিয়ন। ওই যেটা বললাম যে রিলিজিয়ন, কাস্ট, ক্রিড এইগুলোর ঊর্ধ্বে গিয়ে ম্যারেজ এবং ডিভোর্স লজ ইকুয়াল করতে হবে, সেটাই কিন্তু ইউনিফর্ম সিভিল কোডের আন্ডারে বলা হয়েছে, ওটাই এক্সপ্লেন করা। ঠিক আছে, নেক্সট আর্টিকেলে যাচ্ছি, আর্টিকেল 45, প্রভিশন ফর ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন টিল দ্য এজ অফ 14 ইয়ার্স। ঠিক আছে, এই আর্টিকেল 45 কে কিন্তু আর্টিকেল 21 এর সাবক্লস এর মধ্যে ভালো করে ফুটিয়ে তোলা হয়েছে। আর্টিকেল 45 কিন্তু ট্রান্সফার ইনটু আর্টিকেল 21 এ, যেখানে বলছে যে 14 বছরের বাচ্চাদেরকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দিতে হবে। এটাই পরের ইয়েতে লেখা, amended by 86th Amendment Act 2002, which has inserted Article 21A, এটা A আর T হবে, হ্যাঁ, Article 21A, right to education a fundamental right for all children between 6 to 14 years of age। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, আর্টিকেল 21 এর বয়স লিমিটটা কত, 6 to 14 ইয়ার্স। এটা দিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে। আর্টিকেল 21A যে রাইট টু এডুকেশন, আর্টিকেল 21A এটা কত থেকে কত বয়সের মধ্যে করা হয়েছে, চারটে অপশন দেবে, সেখানে আমাদেরকে কারেক্ট আনসার টিক করতে হবে 6 to 14 ইয়ার্স, এটা মাথায় রাখতে হবে, এক নম্বর কথা। এবং পার্থক্য কি, আর্টিকেল 45 এ বলেছে, পার্থক্যটা বলি, আর্টিকেল 45 এ বলেছে 0 to 14 ইয়ার্স, মানে একদম ছোট বয়স থেকে 14 বছর বয়স অব্দি ফ্রি কম্পালসারি এডুকেশনের কথা বলছে আর্টিকেল 45, এটা মনে রাখতে হবে। আর্টিকেল 21 এ বলছে 6 to 14 ইয়ার্স, 6 থেকে 14 বছর, 6 বছরের আগে বাচ্চা কিভাবে লেখাপড়া শিখবে সেই কথাটা আর্টিকেল 21 এতে বলা নেই। 21 এতে যেটা বলা হয়েছে 6 থেকে 14 বছর, আর আর্টিকেল 45 এ বলা হয়েছে একদম জন্মর পর থেকে 14 বছর অবধি ফ্রি এবং কম্পালসারি এডুকেশন দিতে হবে। ঠিক আছে, আর্টিকেল 45 হচ্ছে একটা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, আর্টিকেল 21 হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইট। তার মানে কি, ফান্ডামেন্টাল রাইট মানে হচ্ছে সেটা ইমপ্লিমেন্টেশন মাস্ট হয়ে যায়, মানে 6 থেকে 14 বছর কম্পালসারিলি সরকার কিন্তু ফ্রি এডুকেশন প্রোভাইড করে থাকে, এবং সেই জন্যই আমাদের গভর্নমেন্ট স্কুলস গুলোতে ফ্রি এডুকেশন প্রোভাইড করা হয়। কিন্তু যখন এটা আর্টিকেল 45 এর রূপে ছিল, তখন কিন্তু অত স্কুলের সংখ্যা ছিল না, স্কুলের সংখ্যা বেড়েছে 2002 সালের এই ল্যান্ডমার্ক জাজমেন্টের পর, এই 86th অ্যামেন্ডমেন্টের পর স্কুলের সংখ্যা বেড়েছে এবং ফ্রি এডুকেশন দেওয়ার পরিধিটা সারা দেশে ছড়িয়ে গেছে। তো বয়সের আমাদের অপশনে আসবে, কোয়েশ্চেনে আসবে আর্টিকেল 45 0 to 14 ইয়ার্স, আর্টিকেল 21 এ 6 to 14 ইয়ার্স, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আর বিষয়টা কিন্তু একই, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। এই যে দুটো আর্টিকেল 45 এবং আর্টিকেল 21 এ একটাই কথা বলছে, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। ঠিক আছে, নেক্সট যাচ্ছি আর্টিকেল 45 সাবক্লজ এ। 45 এর শুধু আর্টিকেল 45 না, 45 এর সাবক্লজ এও আছে একটা, সেখানে কি বলছে, 45A directs the state to make provisions for early childhood care and education for all children till the age of 6 years। ওই যে আমরা যেই মিসিং লিঙ্কটা পেয়েছিলাম, এই যে 21 ম্যাডাম, হ্যাঁ বলুন। মালদা থেকে বলছি যে হ্যাঁ, আপনি আর্টিকেল 44 এ যে একটা শাহবানু কেস ভার্সেস ইউনিয়ন ইন্ডিয়া দিয়ে কি একটা বললেন, ওই কেসটা নিয়ে আর একটু ডিটেইলসে বললে ভালো হতো। ডিটেলসে ওটা আমাদের তো মানে এই পোর্শনটার মধ্যে তো ডিটেলসটা লাগবে না, ডিটেলসটা আমাদের যেই চ্যাপ্টারে লাগবে সেটা হচ্ছে কনস্টিটিউশনাল কেসেস, হ্যাঁ, ল্যান্ডমার্ক জাজমেন্ট কেসেস, ওটা সুপ্রিম কোর্টের সাথে ওটা ডিটেলটা পড়াবো। ঠিক আছে, আজকে বললে অনেকটাই মানে অন্য কথা বলা হয়ে যাবে, ওটা আমরা যেদিন ল্যান্ডমার্ক কেসেস আলোচনা করব সেদিনকে বলবো, সেখানে কিন্তু ওটা একটা ডিটেল এক্সপ্লেনেশন দরকার, বাট সেটা আজকের ক্লাসে ঢোকালে আমাদের বাকি ক্লাসটা এফেক্ট হবে। ওকে, যেটা বলছিলাম সেটা হচ্ছে আর্টিকেল 45 0 to 14 ইয়ার্স, আর্টিকেল 21 এ 6 to 14 ইয়ার্স। ঠিক আছে, যে 6 থেকে 14 বছর এই যে গ্যাপটা, এই গ্যাপটাই পূরণ করা হয়েছে কোথায়, 45A তে। 45A তে বলা হচ্ছে প্রত্যেকটা বাচ্চাকে টিল 6 ইয়ার্স এজ, টিল 6 ইয়ার্স এজ মানে 0 থেকে 6 বছর অবধি, 0 থেকে 6 বছর অবধি বাচ্চাদেরকে
শুধুমাত্র এডুকেশন নয়, ওই তখন তো বাচ্চারা কি অল্প এডুকেশনই করে, তাই না? জাস্ট প্রিলিমিনারি, নার্সারি, কেজি ওরকম টাইপের জায়গায়, ঠিক আছে? ওখানে এডুকেশন তো করাতে হবেই, এছাড়া আর্লি চাইল্ডহুড কেয়ারও দিতে হবে, আর্লি চাইল্ডহুড কেয়ার, ঠিক আছে? এইটাই কিন্তু 0 থেকে 6 বছর করতে হবে। এটা কততম আর্টিকেলে ইনক্লুড করা? 45A। 45A তে দুটো জিনিস বলা হয়েছে, একটা হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার এবং এডুকেশন। আর্লি চাইল্ডহুড কেয়ার মানে কি? আমরা আইসিডিএস এর নাম শুনেছি, আশা করি আইসিডিএস পরীক্ষাও হয়। আইসিডিএস মানে হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, বোধহয় এস এর এটা মনে পড়ছে না অ্যাব্রিভিয়েশনটা। আইসিডিএস এর কাজ কি? ছোট বাচ্চাদেরকে যারা মানে একদম জন্মের পরে পরে অনেকটা চাইল্ড কেয়ার লাগে, সেই কেয়ার গুলো সরকারের তরফ থেকে দেওয়া হয় প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নাগরিককে। বেসিক বাচ্চার জন্য যা যা লাগে, ডিম, দুধ, এগুলো তো সব ফ্যামিলি প্রোভাইড করতে পারে না, তাদেরকে আইসিডিএস এর কাজ, এবং আয়রন ট্যাবলেট আরো অনেক কিছু থাকে, সেইগুলো প্রোভাইড করা আইসিডিএস এর কাজ। এবং আইসিডিএস টা বাস্তবায়ন করা হয়েছে এটা তো সরকারের দ্বারাই, তো ইন্দিরা গান্ধী এটাকে বাস্তবায়ন করেছিলেন। আইসিডিএস প্রকল্পটা চালু করেছিলেন ইন্দিরা গান্ধী। উনি সেটা কি ভিত্তিতে চালু করেছিলেন? আবার ওই একই কথা, ডিপিএসপি দেখে সরকার তার প্রকল্প চালু করে। ডিপিএসপি 45A তে এই যে আর্লি চাইল্ডহুড কেয়ারের কথা বলা হয়েছে, এই আর্লি চাইল্ডহুড কেয়ার আন্ডার ডিপিএসপি 45A দেখেই ইন্দিরা গান্ধী 1975 এ আইসিডিএস প্রকল্প চালু করেন। ওকে, মানে আমরা ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি যখন পড়বো, আমাদেরকে প্রত্যেকটা লাইনে দেখতে হবে যে কথাগুলো বলা হয়েছে সেটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন কোন আইনে আছে, সেটা দেখবো। কিছুটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেড হয়েছে, কিছুটা হয়নি, কোনগুলো হয়েছে, কোনগুলো হয়নি। কারণ ডিপিএসপির কথাই তাই বলাই হয়েছিল, তৈরি করার সময় বলা হয়েছিল যে রাষ্ট্রর যেটুকু ইকোনমিক ক্যাপাসিটি থাকবে, তার অর্থনৈতিক ক্যাপাসিটি যতটা থাকবে, সেই অনুযায়ী সরকার দেখে সেটাকে ইমপ্লিমেন্ট করবে। সেই জন্য আমরা কিছু কিছু আর্টিকেলস এর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন পাবো, কিছু কিছু পাবো না। যেমন এইটা হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার, এইটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন হয়েছে আইসিডিএস এর মাধ্যমে, ঠিক আছে? এবং এডুকেশনের ইমপ্লিমেন্টেশন হচ্ছে ওই যে এই যে 6 থেকে 14 বছরের বাচ্চাদের, মানে 14 বছর তো অনেক বড়, মানে 6 বছরের বাচ্চাদের যে স্কুলে পাঠিয়ে কম্পালসারি এডুকেশন করা হবে, এটা ফান্ডামেন্টাল রাইটে ইনক্লুড করা হলো। এবং তার জন্য যে স্কুল তৈরি হয়েছে, এই যে এত প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলে কারা যায়? 5 বছর, 4 বছর, 6 বছরের বাচ্চারাই যায়। তা তার মানে কি সেটা এই আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনের মধ্যেই পড়ে যাচ্ছে। কারণ 45A কিন্তু ছোট বাচ্চাদের কথা বলছে, এটা মাথায় রাখতে হবে। 45 কি বলছে? 45 বলছে বড়দের কথা, 6 to 14 years, সরি 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 সরি, টিল দ্য এজ অফ 14 years। 45 কিন্তু বড়দের কথা বলছে অ্যাজ আ হোল, তাই তো? আর্টিকেল 45 0 to 14 years এর কথা বলছে, কিন্তু 45A আলাদা করে 0 থেকে 6 বছরের বাচ্চাদের কথা বলছে। ছোট বাচ্চাদের জন্য 45A আর্টিকেলটা ইনক্লুড করা হয়েছে। একটা হচ্ছে ছোট বাচ্চাদের পড়াশোনা নিয়ে, আর্লি চাইল্ডহুড কেয়ার নিয়ে, একটা হচ্ছে সবার আপ টু 14 বছর সবার পড়াশোনা নিয়ে, আর্টিকেল 45। এই দুটো হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস। এবং ফান্ডামেন্টাল রাইট 21A করে বাস্তবায়ন করা হয়েছে যে 6 থেকে 14 বছরের সবাই পড়াশোনা শিখবে। এইটা হলো পুরো 45 এবং 45 এর বিষয়। আর ইউনিফর্ম সিভিল কোডটা নিয়ে মালদায় যিনি প্রশ্ন করলেন, বলে রাখি আজকে আমাদের ক্লাসের অনেক লেন্থ, তো মিনারেলস আছে, ডিপিএসপি পুরোটা করতে হবে। আজকে যদি শাহবানো নিয়ে বলতে যাই তাহলে কিন্তু অনেকটাই বেড়ে যাবে। সেই জন্য শাহবানো নিয়ে আমাদের ইউপিএসসি তে এসেও লিখতে দেয়, অবশ্যই ডিটেলটা দরকার, নেসেসারি কোয়েশ্চেন, কিন্তু সেটা সময় আজকে নয়, আমি জাস্ট নামটা মেনশন করে বেরিয়ে গেলাম। ওটা এক্সপ্লেনেশন কনস্টিটিউশনাল কেসেস যেদিন আলোচনা করব, সেদিন অনেকটা মানে কি বলবো, অনেক কম্প্রিহেন্সিভ একটা আলোচনা হবে, সব কেসকে ইন্টার রিলেট করে বলা হবে। সেদিনকে ওটা বললে বুঝতেও সুবিধা হবে, আমার বলতেও সুবিধা হবে, সেই জন্য আজকে স্কিপ করে গেলাম, ঠিক আছে? নেক্সট স্লাইডে, আচ্ছা এই স্লাইড নিয়ে কারো ডাউট থাকলে একটু বলুন। আর্টিকেল 44, 45, 45A, এই তিনটে আর্টিকেল নিয়ে। পূর্ত ভবন, কল্যাণী, আসানসোল, বাঁকুড়া, মালদা, শিলিগুড়ি। আচ্ছা, কোথাও বুঝতে অসুবিধা হলে বলবেন, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আর্টিকেল 46, নেক্সট স্লাইড। Protect the educational and economic interest of SCs and STs and other weaker section. এবার
আদার উইকার সেকশনের মধ্যে কাদেরকে ইনক্লুড করা হয়েছে পরবর্তীকালে। এটা যখন এই আর্টিকেল 46টা কবে লেখা হয়েছিল, একদম স্বাধীনতার সময়, তখন কিন্তু এটা আন্দাজ করা হয়েছিল যে আদার উইকার সেকশনের মধ্যে আরো অনেক গোষ্ঠীকে কিন্তু ইনক্লুড করা হতে পারে পরবর্তীকালে। ওই জন্য এটা একটা ওপেন এন্ড করে রেখেছে আদার উইকার সেকশন। ঠিক আছে, পরবর্তীকালে কি দেখা গেল 70 সালের পরে আদার উইকার সেকশনের মধ্যে কাদেরকে ইনক্লুড করা হলো, ওবিসিস দেরকে। ওবিসি ক্যাটাগরি কিন্তু স্বাধীনতার অনেক পরে কিন্তু চালু হয়েছে, 1970s এ চালু হয়েছে। হ্যাঁ, ওবিসি, তো ওবিসি ক্যাটাগরিটা আদার উইকার সেকশনের মধ্যে বলা যেতে পারে। সেটাকে যখন 47-এ দাঁড়িয়ে যখন সংবিধান রচনা করা হচ্ছে, তখন আদার উইকার সেকশন ভাষাটা ইউজ করা হয়েছিল। কিন্তু এখন সেটাকে কি বলা যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে, এসসি, এসটি এবং ওবিসি। ঠিক আছে, এই তিনটে গ্রুপের জন্য 46-এ কি বলা হয়েছে যে এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট সিকিউর করতে হবে। ঠিক আছে, এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট সিকিউর করতে হবে শুধুমাত্র এই গ্রুপগুলোর জন্য। কি বলছে তারপর, আ নাম্বার অফ এডুকেশনাল ফেসিলিটিস হ্যাভ বিন এক্সটেন্ডেড টু এসসিস এন্ড এসটিস ইন পারসুয়েন্স অফ দিস আর্টিকেল। মানে কি, শুধুমাত্র মানে নর্মাল স্কুল নয়, প্রাইমারি স্কুল, হাই স্কুল, ওগুলোর কথা তো আছেই, ওগুলো তো আছেই, সেখানে এসসি এসটি দেরকে রিজার্ভেশন তো থাকবেই অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট প্রোটোকল, সেটা নয়, কিন্তু তা বাদে বিশেষ স্কুল গঠন করা হবে যেখানে এসসিস দেরকে, এসটিস দেরকে এবং ওবিসিস দেরকে ভর্তি করা হতে পারে। যেমন এখন আপাতত মনমোহন সিং গভর্নমেন্ট, আমার একটা নাম মনে পড়ছে, ঠিক আছে, একলব্য, একালাভ্যা, হ্যাঁ, একলব্য মডেল ইনস্টিটিউশনস, ঠিক আছে, তৈরি করা হয়েছে, কংগ্রেস গভর্নমেন্ট করেছিল। ঠিক আছে, একলব্য মডেল ইনস্টিটিউশন, সেটা কাদের জন্য, এটা হচ্ছে অনলি ফর এসটিস। ঠিক আছে, এসটিস দের জন্য একলব্য মডেল ইনস্টিটিউশন তৈরি করা হয়েছে সারা দেশে। ঠিক আছে, সেখানে শুধুমাত্র এসটিস স্টুডেন্ট যারা, তারা যাবে। তো এই প্রকল্পগুলো মানে কোন আর্টিকেলকে মাথায় রেখে করা হয়েছে, আর্টিকেল 46, যে যারা কি বলবো, যারা আর কি ব্যাকওয়ার্ড, সোকল্ড ব্যাকওয়ার্ড এসসিস, এসটিস এবং ওবিসিস, তাদের জন্য আলাদা করে সরকার চাইলে যে কোনো ধরনের ইকোনমিক অপরচুনিটি ক্রিয়েট করতে পারে। এখানে দুটো কথা বলা হয়েছে, একটা হচ্ছে এডুকেশনাল, একটা হচ্ছে ইকোনমিক। বলেছে যদি চায় সরকার, তাহলে এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক অপরচুনিটি ক্রিয়েট করতে পারে এসসি, এসটি এবং ওবিসিস দের জন্য, যাতে তাদের এডুকেশনাল ইন্টারেস্টটা সিকিউর করা যায়। ঠিক আছে, এবার এটা আর্টিকেল 46-এ বলছে। আবার ওই একই কথা, ইমপ্লিমেন্টেশন সম্ভব যদি রাষ্ট্র এবং তার অর্থে কুলায় তাহলেই। নেক্সট আর্টিকেল, আর্টিকেল 47, 47-এ কি বলছে, raise the level of nutrition and the standard of living and to improve public health, which includes prohibition of liquor and intoxicating drugs. বোর্ডটা ক্লিয়ার করি একবার। আর্টিকেল 47 বলছে raise the level of nutrition and the standard of living and to improve public health, which includes prohibition of liquor and intoxicating drugs। মানে কি, ডিপিএসপি তে লেখা আছে যে সরকার যদি চায় যে কোনো জায়গায় ড্রাগস, অ্যালকোহল, স্মোকিং সবকিছু ব্যান্ড করে দিতে পারে। সেই অধিকার সরকারের আছে। কি করে আছে, আর্টিকেল 47 থেকে সেটা পাওয়া যায়। হ্যাঁ, কেন না, এই টু মানে কারণটা কি দেখানো হয়েছে, টু ইমপ্রুভ পাবলিক হেলথ। ঠিক আছে, টু ইমপ্রুভ পাবলিক হেলথ, পাবলিকের স্বাস্থ্যকে আরো উন্নততর করার জন্য সরকার এই স্টেপটা নিতে পারে। এটা কিন্তু কোনোভাবেই অগণতান্ত্রিক হবে না, কারণ আমাদের ভারতে এই কালচারটা রয়েছে এবং এই আর্টিকেলটাও কিন্তু ইনক্লুড করা হয়েছে, যেখানে দাঁড়িয়ে এই জিনিসগুলোকে ব্যান্ড করা যেতে পারে। এই আর্টিকেলটা কোন প্রিন্সিপাল ফলো করে করা হয়েছে, গান্ধীয়ান প্রিন্সিপাল। ঠিক আছে, গান্ধীজির আইডিওলজি এটা ছিল, গান্ধীয়ান প্রিন্সিপালকে ফলো করে আর্টিকেল 47 তৈরি করা হয়েছে। হ্যাঁ, যেখানে বলা হয়েছে যে ইনটক্সিকেটিং ড্রাগস এবং লিকারকে ব্যান্ড করা যেতে পারে, সরকার সেটা চাইলে করতে পারে। কেন, পাবলিক হেলথ ইমপ্রুভ করার জন্য। এটা তো সেকেন্ড পার্ট। প্রথম পার্ট কি বলছে, রেজ দ্য লেভেল অফ নিউট্রিশন অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং। হ্যাঁ, এক হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং কে রেজ করা যেতে পারে। স্ট্যান্ডার্ড অফ লিভিং কে রেজ করা যেতে পারে বলেই কন্যাশ্রী, রূপশ্রী,
তারপরে সবুজ সাথী, ঠিক আছে, এই যে প্রকল্পগুলো করা হয়েছে। তারপরে ওদিকে হচ্ছে জনধন যোজনা, ঠিক আছে, সেন্ট্রালের প্রকল্প। তারপরে সুকন্যা সমৃদ্ধি যোজনা, ঠিক আছে, এই যে সেন্ট্রাল এবং স্টেটের যে প্রকল্প, কয়েকটা নাম বললাম, সেইগুলো করা হয়েছে স্ট্যান্ডার্ড অফ লিভিং কে এনশিওর করার জন্য। ওকে। এবং রেজিং দ্য লেভেল অফ নিউট্রিশন, এই যে খাদ্য সাথী, ঠিক আছে, খাদ্য সাথীটা কেন করা হয়েছে? টু ইনক্রিজ দ্য লেভেল অফ নিউট্রিশন, ঠিক আছে। তারপরে ওই যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ফ্রি রেশন দেওয়া হয়, ওটার নামটা আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি। ওগুলো কেন করা হয়েছে? টু রেজ দ্য লেভেল অফ নিউট্রিশন, ঠিক আছে। ওই প্রকল্পগুলোর বাস্তবায়ন কি দেখে করা হয়েছে? ডিপিএসপি আর্টিকেল 47 দেখে। এগুলো সরকারের দায়িত্বের মধ্যে পড়ে যে জনগণের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা বেড়ে যাক এবং নিউট্রিশন লেভেলটা অনেক উচ্চতর হোক। মানে আগে যদি কেউ যদি একটা রুটি খেয়ে ঘুমাতে যায়, সে অ্যাটলিস্ট এক থালা ভাত খাক, এটা সরকারের এনশিওর করার দায়িত্ব, ঠিক আছে। সেই জন্য বলছে রেজ দ্য লেভেল অফ নিউট্রিশন, এটা আর্টিকেল 47-এ বলছে। রেজ দ্য লেভেল অফ নিউট্রিশন 1 নম্বর, স্ট্যান্ডার্ড অফ লিভিং 2 নম্বর, এবং ইমপ্রুভিং পাবলিক হেলথ 3 নম্বর। পাবলিক হেলথ ইমপ্রুভ করার জন্য এইগুলো করতে পারে। এটা হচ্ছে 46, এটা হচ্ছে 47। তার কোনো ডাউট থাকলে একবার বলুন। পূর্ত ভবন, কল্যাণী, আসানসোল, বাঁকুড়া, মালদা, শিলিগুড়ি। আচ্ছা, বাঁকুড়া কোনো ডাউট নেই আজকে? থাকলে বলুন, আপনি তো কোয়েশ্চেন করেন, ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি।